গুড মর্নিং বন্ধুরা। আজ 23 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: 26-এর বিধানসভা নির্বাচনের আগে অসমকে অশান্ত করতে ছাত্রছাত্রীদের রাস্তায় নামাতে চাইছে কিছু শ্রেণীর নেতারা, তবে তাদের এই পরিকল্পনা সফল হবে না। ছাত্রছাত্রীরা রাস্তায় নামবেন ঠিকই, তবে প্রতিবাদ করতে নয়, সরকারি চাকরিতে নিযুক্তি পাওয়ার জন্য প্রস্তুতি করার জন্য রাস্তায় নামবেন। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কিছু শ্রেণীর নেতারা অসমকে অশান্ত করতে চাইছেন, আর তারা এবার ছাত্রছাত্রীদের রাজপথে নামাতে চাইছেন, তবে তাদের এই পরিকল্পনা সফল হবে না। সেই সাথে মুখ্যমন্ত্রী আগামী 1 জানুয়ারি একটি জরুরি বৈঠক করবেন। ওই বৈঠকে অরুণোদয় প্রকল্প নিয়ে সুখবর আসতে চলেছে বলে ইঙ্গিত দিলেন তিনি। আগামী 1 জানুয়ারি থেকে বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। বর্তমানে 1250 টাকা এক ধাক্কায় বেড়ে হতে পারে 3100 টাকা। সরকারি কর্মচারীদের ট্রান্সফার সংক্রান্ত বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্কুল অথবা হাসপাতালে কর্মী সংকট তৈরি করে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা রোধে বদলি সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাসপাতালের নার্সরা নিজেদের সুবিধা মতো হঠাৎ বদলি হয়ে যাবেন, আর রোগীর কিছু হলে বদনাম হবে সরকারের। সেই ব্যবস্থা আর নয় অসমে। হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে হঠাৎ বদলির কারণে যাতে পরিষেবায় ব্যাঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ট্রান্সফারের জন্য মন্ত্রী অথবা বিধায়কের সুপারিশ আর গ্রহণ করা হবে না। শীঘ্রই সরকারি কর্মীদের বদলি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি চালু হচ্ছে। মেশিনের মাধ্যমেই গ্রহণ করা হবে আবেদন। এটিএম ব্যবস্থার মতোই কম্পিউটার সিস্টেম যাচাই করবে কোথাও বদলির সুযোগ রয়েছে কিনা। সুযোগ থাকলে বদলি হবে না। এখন থেকে সরকারি কর্মচারীদের ট্রান্সফারের দায়দায়িত্ব সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। ইচ্ছে মতো আর বদলি সম্ভব নয়। পর্যাপ্ত কর্মী থাকলে তবেই বদলির সুযোগ মিলবে, অন্যথায় নয়। সরকারি কর্মীদের বদলি দেওয়ার ক্ষমতা থাকবে না মন্ত্রী, বিধায়ক অথবা দপ্তরের উদ্বোধন আধিকারিকদের হাতে। এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশেই ছন্দপতন। উড়ানের কিছুক্ষণের মধ্যেই গুরুতর যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যে মাঝ আকাশ থেকেই বিমান ঘুরিয়ে তড়িঘড়ি দিল্লিতে জরুরি অবতরণ করান পাইলটরা। সূত্রের খবর, সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 777 বিমান। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন বিমানের ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে দেখতেই তেলের চাপ নেমে আসে শূন্যে। এরপরই ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে আর কোনো ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা। অবশেষে পাইলটদের তৎপরতায় দিল্লিতে নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানে থাকা যাত্রী এবং ক্রু সদস্যরা সুরক্ষিত থাকেন। এবার সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের জন্য জরুরি খবর। কর্মী সহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসাবে স্বচ্ছতা বাড়াতে আগামী 1 জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নগদ অর্থে বেতন দেওয়ার পরিবর্তে অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন পরিশোধ করতে হবে। নতুন ব্যবস্থায় মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বেতন পরিশোধ করতে হবে। এতে বেতন নিয়ে বিরোধ কমবে, প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে এবং গৃহকর্মী খাত আরও পেশাদার ও মর্যাদাপূর্ণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় গৃহকর্মীরা নিয়মিত এবং নিরাপদভাবে বেতন পাওয়ার লিখিত প্রমাণ পাবেন, যা চুক্তি বাতিল অথবা নিজ দেশে যাতায়াতের ক্ষেত্রে সহায়ক হবে। কর্মীরা চাইলে একই চ্যানেলের মাধ্যমে দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। প্রয়োজনে মাদা কার্ড ব্যবহার করে অনুমোদিত স্থান থেকে নগদ অর্থ উত্তোলন করাও যাবে।
2024 সালের মাঝামাঝি থেকে ধাপে ধাপে এই নীতি বাস্তবায়ন শুরু হয়। এবার 2026 সাল থেকে এটি সব গৃহকর্মীর জন্য সার্বজনিকভাবে কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর নিয়ে এবার সরব কংগ্রেস। কেন অসমে 2 দিনের সফরে এসে একাধিক সভা করলেও প্রধানমন্ত্রী কণ্ঠশিল্পী জুবিন গর্গকে নিয়ে মুখ খুলেননি, তা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এক স্যান্ডেলে গৌরব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে অসমে এসেছিলেন। একাধিক সভা থেকে তিনি রাজ্যের মানুষের উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই সেই ভাষণের মূল লক্ষ্য ছিল কংগ্রেস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই সফরে প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি কোনো শ্রদ্ধা নিবেদন করেননি। জুবিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেননি, এমনকি জুবিনের অগণিত ভক্তদের উদ্দেশ্যে একটাও শব্দ বলেননি। কংগ্রেস নেতার দাবি, গোটা বিষয়ে মনে হলো অসমবাসীর শোক ও যন্ত্রণা প্রধানমন্ত্রীর কাছে অদৃশ্য। তিনি যেন আমাদের দেখতেই পান না। লাইট ক্যামেরা সাজানো গুছানো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এতটাই ডুবে থাকেন যে সাধারণ মানুষ তার কাছে শুধু হাততালি দেওয়ার দর্শক হিসাবে জায়গা পান। আগামী বিধানসভা নির্বাচনে সুনাই আসন কংগ্রেস না বিজেপির দখলে যাবে, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। ডিলিমিটেশনের পর সংখ্যালঘু অধ্যুষিত সুনাইয়ে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, এমনই চর্চা চলছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপির পাল্লা ভারী হচ্ছে। আর এর মূলে রয়েছে কংগ্রেসের গড়ুয়া কুন্দল সহ নেতাদের নীতিভ্রষ্ট ভূমিকা। ডিলিমিটেশনের পর সুনাই আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,98,000, তার মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা 37,000। ডিলিমিটেশনের পর সুনাই আসনে হিন্দু মুসলিম ভোটার সংখ্যায় বিশাল ব্যবধান দেখা দিলেও বিজেপি নেতারা আশার আলো দেখছেন। ডিলিমিটেশনের পর 2026 বিধানসভা নির্বাচনে সুনাই আসন কংগ্রেস নিশ্চিত বলে দাবি করলেও সংখ্যালঘুতে পরিণত বিজেপি সুনাই আসন কবজা করতে রণকৌশলে অনেকটাই এগিয়ে আছে। সেই পরিস্থিতিতে সুনাইয়ে কংগ্রেসের গড়ুয়া কুন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। ডিলিমিটেশনের পর সুনাই আসন কংগ্রেসের নিশ্চিত বলে কংগ্রেসিরা দাবি করছিল, যদিও সুনাইর প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগদানের পর চিত্র পাল্টে যায়। শুরু হয় কংগ্রেস নেতাদের নীতিভ্রষ্টতা নিয়ে চর্চা। নরসিংহপুরে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন 2 যুবক। জানা গেছে রবিবার রাত 11টার সময় শিলচর থেকে কাবুগঞ্জ অভিমুখে একটি বাইক নরসিংহপুর পেট্রোল পাম্পের নিকটে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতির কারণে বাইকটি হঠাৎ পাল্টি খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় দোলাই থানার অন্তর্গত পুনিচরা এলাকার পাপন ঠাকুর এবং আকাশ ঠাকুর গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় 2টি বাইকে করে 4 জন যুবক শিলচরের দিক থেকে আসছিল। এর মধ্যে পাপন এবং আকাশের বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে স্থানীয়দের দাবি। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত 2 যুবককে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের মধ্যে পাপনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা অপর বাইকটি ঘটনাস্থল ছেড়ে কিছু দূরে চলে যায়। পরে সেটি আবার ফিরে আসে। ফিরে আসা বাইকে থাকা 2 যুবকের মধ্যে সুরজিৎ নামের এক যুবক হঠাৎ বাইক থেকে নেমে রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দোলাই পুলিশ। দীর্ঘ সময় অচেতন যুবকের জ্ঞান ফিরলে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। ঘটনার খবর পেয়ে আহতদের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 23 ডিসেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।